Good evening students, I'm Sharditya Mamdas, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স। তো অ্যাডমিশন গাইডের লাস্ট ক্লাসে অনেকে অনুপস্থিত ছিল, যেহেতু আমাদের কোভিড-19 এর যে সংখ্যাটা, আক্রান্তের সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে শুরু করে দিয়েছিল। ঠিক আছে, তো সেই সময় অনেকে অনুপস্থিত ছিল, তো তাদের জন্য আরেকবার করে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো যারা যারা বাড়িতে আছো সবাই অবশ্যই ভিডিওটা দেখে তোমাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও, আর বেশি প্যানিক করার দরকার নেই। সবাই নিজেদের বাড়িতে থাকবে আর প্রপার প্রিকশনসগুলো নেবে। তো শুরু করতেছি, আমাদের পেজ নাম্বার 85 এ চলে যাও, রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডিং। সো এই চ্যাপ্টারে আমরা কি করে পড়বো, যে কিভাবে তোমার কম্পাউন্ডস অর্থাৎ যৌগগুলোর ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, তো মেইনলি আমরা টু টাইপ অফ কম্পাউন্ড আমরা পড়বো। একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, আর একটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে সমস্ত কম্পাউন্ড তৈরি হয় সেগুলো, অর্থাৎ আয়নীয় যৌগ আর একটা সমযোজী যৌগ। ঠিক আছে, দুই ধরনের যৌগগুলো ফর্মেশন আমরা দেখব। এবার দেখো, আমরা তো পড়েছিলাম ক্লাস 7-এ বিভিন্ন মৌলের কথা, বিভিন্ন মৌলের পরমাণুর কথা, অর্থাৎ অ্যাটমের কথা, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এরকম করে 1 থেকে 20 অবধি পড়েছিলাম। এবার কি করে দুটো পরমাণু পরস্পর যুক্ত হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে বন্ডিং হচ্ছে, তাদের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হচ্ছে। এই বন্ধনটা কি বলছি আমরা? রাসায়নিক বন্ধন। দুটো ডিফারেন্ট অ্যাটমের মধ্যেও হতে পারে, দুটো সেম টাইপ অফ অ্যাটমের মধ্যেও হতে পারে, কিন্তু সেটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা ভাগ করছি। ঠিক আছে, তো আমরা বুঝবো যে কোনটা তোমার আয়নিক বন্ড, কোনটা কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা চ্যাপ্টার শুরু হয়েছে সেখানে হচ্ছে আয়নীয় যৌগ অর্থাৎ কোভ্যালেন্ট, আয়নীয় যৌগ অর্থাৎ আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড সম্পর্কে আমরা আলোচনা করব। তো আয়ন কথার মধ্যে আছে যে এখানে কি হচ্ছে, যে নিশ্চয়ই আয়নের অংশগ্রহণ করেছে। আমরা জানি যে দুই ধরনের আয়ন থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। তো কি করে পরমাণু অর্থাৎ দুটো অ্যাটম পরস্পর যুক্ত হচ্ছে, ঠিক আছে, ক্যাটায়ন আর অ্যানায়নে পরিণত হওয়ার পর পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ অর্থাৎ কম্পাউন্ড ফর্মেশন করছে, সেটার সমস্ত প্রসেসগুলো আজকে আমরা আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে সমস্ত কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে সমস্ত কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে সেটা পরের ভিডিওতে আমরা জানবো। আজকে শুধুমাত্র আমরা আয়নিক কম্পাউন্ড অর্থাৎ আয়নীয় যৌগ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের বলেছে হচ্ছে একটা ছবি দিয়েছে, যেখানে হচ্ছে কিছু লবণের গুঁড়ো দেওয়া হয়েছে। লবণের গুঁড়োগুলোকে যদি আমরা ম্যাগনিফাই করে দেখি, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লবণের গুঁড়োকে কিন্তু একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট দানা দানা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই নির্দিষ্ট যে জিওমেট্রিক শেপ আলা যে দানা দানাগুলোকে দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা বলছি ক্রিস্টাল করে। এদের স্পেসিফিক নাম হলো হচ্ছে ক্রিস্টাল। তাহলে আমরা যে পরিবেশে দেখি, কাদা বলো, লিকুইড বলো, গ্যাস বলো, এগুলোকে কিন্তু আমরা ক্রিস্টাল বলবো না। নির্দিষ্ট জিওমেট্রিক শেপ যাদের থাকবে তাদেরকে আমরা কিন্তু ক্রিস্টাল করে বলবো। ঠিক আছে, ওকে। তো ক্রিস্টাল বলতে গেলে সমস্ত আয়নিক যৌগগুলো কিন্তু ক্রিস্টালাইন। ঠিক আছে, সমস্ত জ্যামিতিক আকার আছে, এবং এগুলা জ্যামিতিক আকারকে বিভিন্নভাবে ভাগ করা আছে, সেগুলো আমরা ভবিষ্যতে আমরা পড়বো, জানবো। আপাতত আমাদের NaCl কম্পাউন্ডটা কি করে ফর্মেশন হচ্ছে সেটা আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে প্রথমে দেখতেছি যে NaCl কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি ফর্ম কি করে হয়। তাহলে এখানে বলছি যে এগুলো আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, আমরা লিখি আগে আয়নিক কম্পাউন্ড অর্থাৎ আয়নীয় যৌগ। ঠিক আছে, আয়নীয় যৌগের উদাহরণগুলো আগে দেখে নেই যে কি ধরনের যৌগগুলো আয়নীয় যৌগ হয়। সাধারণত NaCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, ঠিক আছে, পটাশিয়াম ফ্লুরাইড ইত্যাদিতে তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু বিভিন্ন আয়নীয় যৌগ কিন্তু ফর্মেশন করতে পারবে। MgCl2, ঠিক আছে, ইত্যাদি ডট ডট ডট। এবার আয়নীয় যৌগ যে উদাহরণগুলো লিখলাম, এটার একটা বেসিক ট্রিক আছে, মাথায় রাখবা যে সামনের পার্টটা যেটা, সেটা সবসময় হচ্ছে ক্যাটায়ন হবে, অর্থাৎ এগুলা সব বেসিক্যালি মেটাল হয়। তো সামনের পার্টটা হলো হচ্ছে মেটাল অর্থাৎ ধাতব পার্ট হয়। সামনের পার্টটা কি হয়? ধাতব অর্থাৎ ধাতু। আর পরের পার্টটা হয় অধাতু অর্থাৎ নন মেটাল। ওকে, সো যে কোনো একটা মেটাল নাও আর যে কোনো একটা নন মেটাল নাও, তাদের মধ্যে যদি যুক্ত করে দাও তাহলে তোমাদের আয়নিক কম্পাউন্ড হয়েছে। সোজা ব্যাপার। আমাদের ক্লাস 8 এর লেভেলে এইটুকুনটাই মাথায় রাখতে হবে যে একটা মেটালিক এলিমেন্ট, একটা নন মেটালিক কিছু একটা যদি থাকে, এলিমেন্ট বলতে পারো, এখানে ক্লোরিন ইউজ করা হয়েছে, এখানে নন মেটাল হিসাবে অক্সিজেন ইউজ করা হয়েছে, এখানে নন মেটাল হিসাবে ফ্লুরিন ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো পটাশিয়াম ফ্লুরাইড, সোডিয়াম অক্সাইড, এখানে অক্সিজেনটা নন মেটাল, ফ্লুরিনটা নন মেটাল,
ক্লোরিনটা নন মেটাল, আর এখানে যে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এগুলা সব হলো হচ্ছে তোমাদের মেটাল। তো এগুলা দিয়ে আর একটা নন মেটাল দিয়ে যে কম্পাউন্ডটা ফর্মেশন হচ্ছে সেটা হচ্ছে আমাদের আয়নিক কম্পাউন্ড। এবার আমাদের খুব বেসিক খুব ডিটেলস আছে, খুব বেশি ডিটেইলে আমরা যাব না। কি করে আমাদের প্রথমে দেখে নেই যে আয়ন প্রথমে ফর্মেশন হচ্ছে, দেন সেই ক্যাটায়ন আর অ্যানায়ন কি করে একটা আয়নিক কম্পাউন্ডের ফর্মেশন করছে সেটা আমরা দেখব, ঠিক আছে। অর্থাৎ দুটো এলিমেন্টের মধ্যে কি করে মেলবন্ধন হচ্ছে সেটা আমরা দেখব। চলো দেখে নেই। আমরা খুব বেসিক যেটা তোমাদের টেক্সট বইতে আছে ওটা নিয়ে প্রথমে আলোচনা করি। সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তা আগে আমি দেখবো যে সোডিয়াম পরমাণুটা কিরকম দেখতে হয়। ওকে, তো সোডিয়াম পরমাণু মানে 11টা প্রোটন আছে, আমরা জানি, পড়েছি আমরা। 11টা প্রোটন আর 12টা নিউট্রন আছে। 11টা প্রোটন মানে 11টা ইলেকট্রন আছে, তাহলে প্রথম কক্ষপথে দুটো, তারপর কক্ষপথে 8টা, 2 3 4 5 6 7 8, আর তারপরে কক্ষপথে একটা, ঠিক আছে। এই হলো একটা সোডিয়াম অ্যাটমের মডেল, অর্থাৎ সোডিয়াম অ্যাটমের একটা চিত্র। আমরা সোডিয়াম ক্লোরাইড বার করতে চাই, তাহলে একটা সোডিয়াম অ্যাটম নিলাম, সোডিয়াম অ্যাটম। তার যে ইলেকট্রনিক কনফিগারেশনটা, যেটা ইলেকট্রন বিন্যাস করে বলি 2, 8, 1, প্রথম কক্ষপথে দুটো, তারপরটাতে 8টা, তারপরটাতে একটা। এবার আমরা দিচ্ছি একটা ক্লোরিন অ্যাটম। ওকে, ক্লোরিনের 17টা প্রোটন, তো 17টা যদি ইলেকট্রন থাকে তাহলে প্রথম কক্ষপথে দুটো, তারপরে কক্ষপথে 8টা, 1 2 3 4 5 6 7 8, 4 5 6 7 8, তারপরে কক্ষপথে 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ক্লোরিন 2, 8, 7, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস। এবার দেখো কি করছে, সোডিয়াম যে অ্যাটমটা আছে আর ক্লোরিন অ্যাটমটা কাছাকাছি আসছে। আসার পর তখন কি করে যে সোডিয়াম অ্যাটম কি চায় যে তার যে সব থেকে কাছের যে ইনার্ট গ্যাস এলিমেন্ট আছে সেই ইনার্ট গ্যাসের মতো আচরণ করতে চায়, ঠিক আছে। ইনার্ট গ্যাস মানে নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসগুলো যেগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলা তো আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টার পড়তে হলে 3টা ইনার্ট এলিমেন্ট আমার লাগবে, নিষ্ক্রিয় মৌল তোমার লাগবে হিলিয়াম, নিয়ন আর আর্গন, ঠিক আছে। তো আমরা একটু দেখে নেই একবার, তোমরা খাতায় নিচে ফাঁকে পাশে লিখে রাখো হিলিয়ামের কটা অ্যাটমিক নাম্বার কত 2, অর্থাৎ প্রোটনের সংখ্যা 2, তাহলে প্রথম কক্ষপথে দুটো আছে। নিয়নের অ্যাটমিক নাম্বার 10, অর্থাৎ 2, 8, আর আর্গনের অ্যাটমিক নাম্বার 18, 2, 8, 8, ঠিক আছে। আমি বলছি যে এগুলা হচ্ছে তোমার নিষ্ক্রিয় মৌলগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, এই 3টার ইলেকট্রন বিন্যাস কিন্তু আমার লাগবে, ঠিক আছে। এবার এইটুকুন ছবিটা তোমরা আঁকিয়ে নিয়েছো, এটাকে পাশে ড্র করে নিয়েছো। এবার নেক্সট স্টেপটা কি, যখন সোডিয়াম আসছে আর ক্লোরিন আসছে তখন কি চায় সোডিয়াম, যে সোডিয়ামের কাছের যে নিষ্ক্রিয় মৌলটা হবে সেটা কি হবে, নিয়ন হবে। দেখো এখানে 11 আছে আর নিয়নের 10, তাহলে নিশ্চয়ই 11 থেকে 10 হতে চাইবে। এবার কেন হতে চায়, দেখো নিয়নটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এরা রাসায়নিকভাবে খুব সুস্থিত, এরা রাসায়নিক বিক্রিয়া সহজে অংশগ্রহণ করে না। রাসায়নিকভাবে সুস্থিত বলতে এরা স্টেবল হয়, আর দে ডু নট টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন, তার মানে তারা কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না। তো সমস্ত অ্যাটমসরা চায় কি, যাতে কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে না হয়, আমি যাতে চুপচাপ নিজের বাড়িতে বসে থাকি, এই টাইপের হয়, ঠিক আছে, হওয়ার চেষ্টা করে। তো অ্যাটম যখন এরকম হওয়ার চেষ্টা করে তখন কি করে, ও হচ্ছে সোডিয়াম যদি নিয়নের মতো হতে চায় তাহলে এক্সট্রা একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে কি করবে ত্যাগ করবে, বের করে দিবে। তাহলে এই কি করবে, ইলেকট্রনটাকে বের করে দিবে। তাহলে এই ইলেকট্রনটা যাবে কোথায়, দেখো ক্লোরিনের দিকে তাকাও, ছবিটা কিন্তু আঁকিয়ে নাও, ঠিক আছে। ক্লোরিনের দিকে তাকাও, ক্লোরিনে দেখো 2, 8, 7 আছে। তাহলে এর যে কাছের যে ইনার্ট এলিমেন্টটা আছে সেটা কি, আর্গন। দেখো 2, 8, 8, অর্থাৎ এটা 18 আর এটা 17। তাহলে কি করতে হবে, 17 থেকে 18 থেকে একটা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে, অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে আর এটা যদি ইলেকট্রন রিমুভ করে তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রনটা ছাড়ছে আর এই ইলেকট্রনটা এরকম গ্রহণ করবে, ঠিক আছে। এই পিকচারটা প্রথমে ড্র করে নিয়েছো, পজ করে ড্র করে নাও, আশা করি ড্র হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ দেখো,
আমি এবার মুছছি, তুমি একটা অ্যারো দিয়ে এখানে নিচে একটা অ্যারো দাও, নিচে একটা অ্যারো দিয়ে আবার পিকচার ড্র করো, ঠিক আছে? এটা শিখতে হবে, ঠিক আছে, কি করে হয়। নিচে ড্র দিয়ে করে এবার যেটা আমি পিকচারটা করবো সেটা নিচে ড্র করবো। ওকে, আমি জায়গা নেই, আমি এখানে আঁকাচ্ছি, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রনটা বেরিয়ে গেলে এই কক্ষপথটা থাকছে না, কক্ষপথটা থাকছে না। আর এখানে কি হচ্ছে, একটা ইলেকট্রন এখানে এসে বসছে, আমি ওটা আলাদা কালি দিয়ে দেখাচ্ছি, মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে অ্যারো দিয়ে এবার এই পিকচারটা নিচে ড্র করো। ড্র করলে কি হবে, এবার দেখো এই একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন যদি রিমুভ করে তাহলে এখানে 10টা ইলেকট্রন হচ্ছে আর 11টা প্রোটন হচ্ছে, তার মানে +1 হবে। +1 কে আমরা কি লিখি, শুধু প্লাস করে আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে Na+ ক্যাটায়ন, ঠিক আছে? এখন ইলেকট্রন কটা হচ্ছে, প্রথম কক্ষপথে 2টো, তারপরটা 8টা। আর এখানে দেখো কি হচ্ছে, একটা ইলেকট্রন এক্সট্রা অ্যাড হলো, তাহলে 2,8,8 নিয়নের মতো। ওকে, তাহলে এখানে হয়ে গেল মাইনাস মাথায়, তাহলে Na+ আর Cl- হয়ে গেল তোমার একটা ক্যাটায়ন আর একটা হলো হচ্ছে অ্যানায়ন। ওকে, তারপরে এই ছবিটা আঁকানো হলো অ্যারো দিয়ে, নেক্সট আবার একটা অ্যারো দাও, অ্যারো দিয়ে কি বলবা, যে এবার Na+ আর Cl- কাছাকাছি আসবে, Na+ আর Cl- কাছাকাছি এসে NaCl ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? এবার Na+Cl- কাছাকাছি আসবে কেন, আমরা জানি, আমরা কুলম্বের সূত্রে তো ওখানে দেখেছিলাম যে দুটো বিপরীত আধানগ্রস্ত কণা কি করবে, পরস্পরের দিকে অ্যাট্রাক্টেড হয়, অর্থাৎ আকর্ষিত হচ্ছে, ঠিক আছে? তাহলে Na+ আর Cl- পরস্পর আকর্ষিত হবে, ব্যাস, দুটো Na+ ক্যাটায়ন আর Cl- পরস্পর যুক্ত হয়ে NaCl একটা কম্পাউন্ড তৈরি করছে। এখানে কোনো প্লাস মাইনাস নাই, কেন? আমরা মাথায় রাখবো যখনই একটা আয়নিক কম্পাউন্ড ফর্মেশন হবে তখন নেট চার্জ অর্থাৎ টোটাল অ্যামাউন্ট অফ চার্জটা কিন্তু সবসময় 0 হবে। এটা দিয়ে অনেকগুলো ছক করা আছে, আমি একটু পরে যাচ্ছি, ঠিক আছে? চার্জটা কি হবে, 0 হবে। তো এইভাবে একটা আয়নিক কম্পাউন্ডের ফর্মেশন হয়। তাহলে প্রথমে দুটো অ্যাটম আসবে, দেন ক্যাটায়ন আর একটা অ্যানায়নে কনভার্ট হবে, দেন একটা ক্যাটায়ন আর অ্যানায়ন অ্যাট্রাক্ট করবে পরস্পর দিকে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা। ওকে, দেন কি, তারপর হচ্ছে তোমার কম্পাউন্ডটা ফর্মেশন হবে, এগুলাকে আমরা বলছি আয়নিক কম্পাউন্ড। সো একটা লাগবে ক্যাটায়ন, একটা লাগবে অ্যানায়ন। এই ক্যাটায়নটা হচ্ছে তোমার সবসময় মেটাল পার্টটা হবে আর অ্যানায়নটা সবসময় নন মেটাল পার্টটা হবে। ওকে, এবার এই যে ছবিগুলো আঁকালা, এই ছবিগুলো আঁকাতে তো খুব সমস্যা, এত বড় বড় অ্যাটম আঁকানো তো খুব জটিল কাজ, তাই জন্য তোমাদের সহায়িকাতে দেওয়া আছে বা কিছু, ওটাও একটু আলোচনা করেছি, যে একটা ডট ডায়াগ্রাম দিয়ে কিন্তু তোমরা সহজে কিন্তু দেখাতে পারবা, ঠিক আছে? এই জিনিসটা কি, সেটাকে আমরা বলছি ইলেকট্রন ডট ডায়াগ্রাম, ঠিক আছে? ইলেকট্রন ডট ডায়াগ্রাম দিয়ে আমি এই জিনিসটাকে সহজ করে লিখতে পারি। দেখো কি করব, দেখো প্রথমে সোডিয়াম লিখবা, কোনো নিউক্লিয়াস নাই, কোনো অরবিট নাই, কিছু নাই, শুধুমাত্র সব থেকে বাইরের কক্ষপথে মানে আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনটা আছে সেটাকে খালি ডট দিয়ে দেখো। সো 2,8,1 হলো সোডিয়াম, এই ডটটা খালি দিলাম। ক্লোরিন দিব, ঠিক আছে? ক্লোরিনের কত, 2,8,7। সুন্দর করে আঁকাবো কিন্তু, উল্টো পাল্টা করে না। উপরে দুটো দিবা পরিষ্কার করে, পাশে দুটো দিবা পরিষ্কার করে, নিচে দুটো দিবা পরিষ্কার করে, আর এখানে একটা দিবা, আর এখানে একটা জায়গা রাখবা, কারণ এখান থেকে ইলেকট্রন এখানে আসবে। তো একটা অ্যারো দিয়ে দাও, যে এটা দিয়ে বোঝাচ্ছে যে এখান থেকে ইলেকট্রনটা এখানে আসবে, ঠিক আছে? যেটা আগেরবার করলাম। দেন আমরা অ্যারো দিচ্ছি, কি দাঁড়াবে তাহলে, এই ইলেকট্রনটা যদি বর্জন করে তাহলে Na+, আর যদি এই ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে তাহলে Cl-। ওকে, এইবার দেখো এখানে কটা ইলেকট্রন হলে, এই যদি একে একটা ইলেকট্রন দেয় তাহলে এর মাথায় তো কোনো ডট তো থাকবে না, তাই জন্য এখানে আমি কোনো ডট দেইনি, কিন্তু এখানে একটা ইলেকট্রন যোগ হচ্ছে, তাহলে এখানে টোটাল কটা ডট হচ্ছে, 8টা ডট। তাহলে ডট গুলো দিতে হবে 1 2 3 4 5 6 7 8। মনে থাকবে এখানে কিন্তু ডট দেইনি, কারণ এখানে হচ্ছে এই ইলেকট্রনটা এখানে চলে গেছে, তাহলে এখানে তার ডটটা থাকবে না, ওই জন্য এখানে ডট দিই। ওকে, তারপর পাশে অ্যারো দিয়ে NaCl লিখে দেবো, কারণ এরা হচ্ছে তখন স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পর যুক্ত হচ্ছে, বিপরীত আধানগুলো, মানে NaCl ফর্মেশন হচ্ছে। এবার আরেকটা দিয়ে দিই, তোমরা বাড়িতে করে রাখতে পারো, সে ফর এক্সাম্পল তোমার সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো দিয়ে করতে পারো। এখন তোমরা একটা দিচ্ছি পটাশিয়াম ক্লোরাইড, এটা একটু ট্রাই করো। চলো স্টার্ট করছি।
2,8,8,1 পটাশিয়ামের, তাই তো টোটাল 19টা, তো 2,8,8,1 আর ফ্লুরিনের 1 2 3 4 5 6 7 অর্থাৎ 2,7। ঠিক আছে, ফ্লুরিনের কটা 9টা ইলেকট্রন। সো এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাচ্ছে, আমরা লিখব কে প্লাস ফ্লুরিন 1 2 3 4 5 6 7 8 মাইনাস সো কে হয়ে গেল। ও সরি, এটা নিচেও আমাদের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা সেটা দিতে হবে। কত হলো এটা 2,8,8 আর এখানে হচ্ছে 2,8,8 আর্গনের মতো, আর এটা 2,8। ওকে, আচ্ছা, এটা নিয়নের মতো, এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এবার ধরো তোমাকে একটা দিয়ে দিলাম পরীক্ষায় যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে কি করে করব, একটা করে রাখি। এই কটাই প্র্যাকটিস করবা, যে কটা দিচ্ছি সে কটাই প্র্যাকটিস রাখবা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড ধরো MgCl2 অর্থাৎ দুটো Cl আছে। ঠিক আছে, 2,8,2 2,8,7 2,8,7। ওকে, একটু তাড়াতাড়ি করতেছি। ঠিক আছে, এবার দেখো ম্যাগনেসিয়াম 2,8,2 এ কি করবে, নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার চেষ্টা করবে, আর এ আর্গনের মতো। তো আর্গনের মতো পেতে হলে একে একটা ইলেকট্রন দিতে হবে আর একে একটা ইলেকট্রন দিতে হবে। হলো, দেখে নাও, একে একটা ইলেকট্রন দিতে হবে আর একে একটা ইলেকট্রন দিতে হবে। তাহলে কি হচ্ছে Mg ব্র্যাকেট দিয়ে 2+। ওকে, এবার Cl এর দিকে তাকাও, প্রত্যেকটা Cl কিন্তু একটা করে ইলেকট্রন নিচ্ছে। তো একটা করে ইলেকট্রন নিলে 1 2 3 4 5 6 7 8 8টা ডট দিয়ে দিলাম আর মাইনাস, কারণ প্রত্যেকটাই ক্লোরিন কিন্তু একটা করে ইলেকট্রন নিচ্ছে। কিন্তু ক্লোরিন অ্যানায়নের সংখ্যা কত হচ্ছে, 1 আর 2 দুটো, তো সামনে ওই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই। ঠিক আছে, ক্লোরিন অ্যানায়ন যেহেতু দুটো তাই সামনে 2, কিন্তু প্রত্যেকটা ক্লোরিন অ্যাটম কিন্তু একটা করে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে তৈরি হচ্ছে। ঠিক আছে, দেন Mg যেহেতু এখানে দুটো, সো MgCl2। বাড়িতে একইভাবে সোডিয়াম অক্সাইড ট্রাই করতে পারো, সোডিয়াম অক্সাইড অর্থাৎ Na2O। ঠিক আছে, এখানে দুটো সোডিয়াম নিবা, এখানে ক্লোরিনের জায়গায় দুটো সোডিয়াম নিবা আর মাঝখানে অক্সিজেনটা রাখবা। মাঝখানে কাকে রাখবা, অক্সিজেনকে রাখবা, আর দুই দিকে দুটো সোডিয়ামকে রাখবা। ঠিক আছে, হয়ে যাবে এটাও। আচ্ছা, করেই দিচ্ছি। অক্সিজেন সোডিয়াম। ওকে, তাহলে দেখো 2,8,1 2,8,1 ডট ডট, আর অক্সিজেনের কত 8টা অর্থাৎ 2,6। ওকে, তাহলে 1 এদিকে করি, 1 2 3 4 5 6 সুন্দর করে এখানে একটা দাও আর এখান থেকে একটা দাও। কেন দিতে হবে, কারণ সোডিয়াম যা হবে কিসের মতো, নিয়নের মতো। অক্সিজেনও চাইবে দুটো ইলেকট্রন গ্রহণ করে নিয়নের মতো, আর এখানেও সোডিয়াম চাইবে একটা ইলেকট্রন বর্জন করে নিয়নের মতো। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, সোডিয়াম একটা করে ইলেকট্রন বর্জন করছে প্লাস, কিন্তু সোডিয়ামের সংখ্যা কটা, দুটো। ওকে, একটা অক্সিজেন আছে, অক্সিজেনের টোটাল কতগুলো ইলেকট্রন হলো, দুটো গ্রহণ করার পর 1 2 3 4 5 6 7 8 8টা হলো। মাথায় কি হবে, কটা ইলেকট্রন গ্রহণ করছে, দুটো, সো 2 মাইনাস 13 দিয়ে Na2 Na2O এইভাবে হলো, কারণ Na কটা আছে, দুটো, তাই Na2O, আর এখানে Cl কটা ছিল, দুটো, তাই Cl2। সোজা কথা। এবার এগুলা যদি আমি তোমাদের করতে দিই তাহলে অবশ্যই পারবা, এগুলা কিন্তু ডায়াগ্রামগুলো করে রাখবা, অত বড় বড় অ্যাটম আঁকানো তো কঠিন কাজ, তো এই ডায়াগ্রামগুলো করে রাখবা। এবার আয়নিক কম্পাউন্ডের কতগুলো উল্লেখযোগ্য বিষয় আছে সেগুলো নিয়ে একটু ছোট করে আমি আলোচনা করে দিচ্ছি। এক, এই যে আয়নিক কম্পাউন্ড গুলো আছে সেগুলো কিন্তু মাথায় রাখবা যে কঠিন অবস্থা অর্থাৎ সলিড অবস্থায় কিন্তু কোনো রকমের ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক কারেন্ট কিন্তু কন্ডাক্ট করতে পারে না। অর্থাৎ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না মানে তার মধ্যে দিয়ে কখনো তড়িৎ প্রবাহ হয় না সলিড অবস্থায়। ঠিক আছে, তাহলে NaCl যখন সলিড অবস্থায় থাকবে তখন তার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস হবে না। বাট লিকুইড স্টেটে যখন থাকবে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, হ্যাঁ গলনাঙ্ক 801 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা 800 ডিগ্রি সেলসিয়াস আমাদের বই দেওয়া আছে। 800 ডিগ্রি সেলসিয়াসে যখন সোডিয়াম ক্লোরাইডকে গলিয়ে দেবো তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারবে। ঠিক আছে, তাহলে ফর এক্সাম্পল তুমি একটা পাত্রে
ক্রিস্টাল সোডিয়াম ক্লোরাইড নিয়েছো, একটা ব্যাটারি, একটা সেল নিলা। আচ্ছা, দুটো সেল নিলা, তাহলে আমি ব্যাটারি করে বলতে পারবো। আর একটা বাল্ব নিলাম, ঠিক আছে। এবার কি করলাম, আমি এই দুটো পয়েন্ট এরকম সোডিয়াম ক্লোরাইড, সলিড সোডিয়াম ক্লোরাইডের দু সাইডে লাগালাম। তাহলে কি বাল্বটা জ্বলবে? অবশ্যই জ্বলবে না, কারণ এটা সলিড অবস্থায় আছে। সলিড অবস্থায় কিন্তু এরা কিন্তু ইলেকট্রিসিটি পাস করতে পারবে না, সো এটা বাল্বটা জ্বলবে না। ওকে, কিন্তু এটাকে যদি আমরা 800 ডিগ্রি সেলসিয়াসে যদি লিকুইডে কনভার্ট করে নিই, লিকুইড সোডিয়াম ক্লোরাইড, তখন কিন্তু এই বাল্বটা কিন্তু জ্বলে উঠবে, কারণ এর মধ্যে দিয়ে তখন ইলেকট্রিসিটি পাস করতে পারবে, এই জন্য বাল্বটা জ্বলবে। সো এবার আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে জলে। তুমি জলে যদি কোনো একটা আয়নিক কম্পাউন্ডকে মেশাও এবং সেই আয়নিক কম্পাউন্ডটা যদি পুরোপুরি জলে গুলে যায়, তাহলে কিন্তু সেই জলীয় দ্রবণটা, মানে আয়নিক কম্পাউন্ডের জলীয় দ্রবণ, ঠিক আছে, সেইটা কিন্তু কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে দুটো অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারবে, এক গলে গেলে, দুই জলে দ্রবীভূত করলে, ঠিক আছে। এক গলে গেলে, দুই জলে দ্রবীভূত করতে পারলে তড়িৎ পরিবহন করবে, আদারওয়াইজ কিন্তু সলিড অবস্থায় তড়িৎ পরিবহন করবে না। এবার কোশ্চেন হলো হচ্ছে কেন সেক্ষেত্রে পারবে আর এক্ষেত্রে পারবে না। ওকে, সো ব্যাপার হলো হচ্ছে যে যখন সলিড অবস্থায় থাকে, সলিড অবস্থা মানে ওখানে যে ক্যাটায়নস আর অ্যানায়নস গুলো আছে, সেটা পরস্পর যে স্থির তড়িৎ আকর্ষণ বলগুলা, স্থির তড়িৎ আকর্ষণ বল বুঝতে পারছো তো, স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্সটা, সেটা Na প্লাস আর Cl মাইনাসের মধ্যে প্রচন্ড টাইট থাকে। তাহলে Na প্লাসও টাইট, Cl মাইনাসও টাইট, তাহলে Na প্লাস আর Cl মাইনাসে ফ্লো হবে না। আচ্ছা ঠিক আছে, তার আগে একটা জায়গায় চলে যাই, যে ইলেকট্রিক কারেন্ট কন্ডাকশনের জন্য দায়ী কোন পার্টিকেল গুলো, ঠিক আছে, এটা তো বলে দেওয়াটা উচিত। ইলেকট্রিক কারেন্ট, এবার ইলেকট্রিক কারেন্ট তো তার মানে ফ্লো অফ চার্জ পার্টিকেল, ফ্লো অফ চার্জ পার্টিকেল। এক হতে পারে মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। এবার ফ্রি ইলেকট্রনসের ফ্লোটা কোথায় হয়? যখন আমরা হচ্ছে কোনো মেটালের মধ্যে দিয়ে ফ্লো অফ চার্জ হচ্ছে, সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের ফ্লো, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট, সরি, সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রনরা কিন্তু আমাদের ইলেকট্রিক কারেন্টের জন্য দেয়। আর এগুলা যেগুলো আয়নিক কম্পাউন্ড, সেখানে কারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, মানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতেছে, যে তার পিছনে ফ্লো অফ চার্জটা কি করছে, চার্জেসের ফ্লো হচ্ছে আয়নস, আয়নের দ্বারা কিন্তু এই ইলেকট্রিক কারেন্টটা জেনারেট হচ্ছে, ঠিক আছে। এখানে আয়নস হিসেবে কারা থাকছে, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন কিন্তু চার্জ পার্টিকেলস, আমরা জানি, তার মানে ইলেকট্রিক কারেন্টের জন্য চার্জ পার্টিকেলস লাগবে। মেটালের মধ্যে ই মাইনাস অর্থাৎ ফ্রি ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস, তাহলে কোথায় থাকবে, মেটাল আর আয়নিক কম্পাউন্ড, এগুলার ক্ষেত্রে কারা চার্জ পার্টিকেল হিসেবে কাজ করছে, আয়নসরা, ক্যাটায়নস আর অ্যানায়নস। এবার ঘটনা হচ্ছে যে যখন সলিড স্টেটে থাকবে, Na প্লাস Cl মাইনাস টাইটলি, Na প্লাস Cl মাইনাস কে কোথাও যেতে দিচ্ছে না, Cl মাইনাস Na প্লাস কে কোথাও যেতে আছে, টাইটলি আছে, হোল্ড করে রাখছে সবাইকে। তো যদি ফ্লোই না হয়, তাহলে তো ইলেকট্রিসিটি তো জেনারেট হচ্ছে না। তাই জন্য কিন্তু সলিড স্টেটে কিন্তু NaCl কিন্তু তোমার তড়িৎ পরিবহন করতে পারছে না। বাট যখন তুমি লিকুইড করছো, তখন Na প্লাস আর Cl মাইনাস প্রচন্ড হিট আপ করতেছো, ভাইব্রেশন হচ্ছে, একদম পুরোপুরি যে স্ট্রাকচারটা, ক্রিস্টাল স্ট্রাকচারটা, মানে কেলাসের যে স্ট্রাকচারটা যেটা বইতে দেওয়া আছে, সেটা পুরোপুরি ভেঙে যাচ্ছে। সো Na প্লাস Cl মাইনাসের মধ্যে যে অ্যাট্রাকটিভ পাওয়ারটা, সেটা কিন্তু পুরো কমে যাচ্ছে। আগেও আমরা দেখেছিলাম, যখন গলনাঙ্কে পৌঁছায়, যখন তোমার যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেটা কিন্তু অনেকটা কমে যায় ডিউ টু ভাইব্রেশন, ডিউ টু মোশন, এগুলো কারণে। তো Na প্লাস Cl মাইনাসের মধ্যে যে অ্যাট্রাকটিভ পাওয়ারটা ছিল, মানে অ্যাট্রাকটিভ ফোর্সটা ছিল, সেটা কিন্তু কমে গেল। অ্যাট্রাকটিভ ফোর্সটা কমে যাওয়ার ফলে Na প্লাস Cl মাইনাস কিন্তু এখন ফ্রিলি মুভ করতে পারছে, ঠিক আছে। তাই জন্য আমাকে গলাতে হবে, যদি আমরা গলাই তাহলে Na প্লাস Cl মাইনাস প্রপারলি পাবো, এবং তারাই কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু জেনারেট করবে। ওকে, অন্যদিকে দেখো, যদি আমরা জলের মধ্যে দ্রবীভূত করি, তখন ওটাও কিন্তু Na প্লাস Cl মাইনাস কে ভেঙে দিচ্ছে। এবার ওটা আলাদা কনসেপ্ট, ওটা আমরা পরে শিখবো। যে আমরা দেখবো যে H2O, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস, অর্থাৎ এটা একটা পোলারিটি আছে, দুটো পোল আছে, একটা প্লাস মাইনাস পোল। যেমন আমরা বলি না ম্যাগনেটিক নর্থ পোল সাউথ পোল, তেমন একটা প্লাস পোল একটা মাইনাস পোল, ঠিক আছে। এবার প্লাস পোল মাইনাস পোল, তো এগুলো আছে পোলার। সো পোলারের যেগুলা
পোলার যেগুলো আছে তারা কি করছে Na+Cl- তো NaCl মানে Na+Cl-। এবার যেটা H সে কি করছে Cl- কে টানছে, তার মানে একে কিন্তু আলাদা করার চেষ্টা করছে। আর অক্সিজেন যেটা এটা মাইনাস এটা প্লাস, মাইনাস কি হচ্ছে প্লাসটাকে আলাদা করার চেষ্টা করছে, তাহলে দুইজন এই দুইটাকে আলাদা করে দিচ্ছে। তখন আমরা কি হচ্ছে আয়নস পেয়ে যাচ্ছে Na+Cl-। তাই জলের মধ্যে কিন্তু Na+ আর Cl- সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে এবং তারা কিন্তু তাদের ফ্লো হওয়ার জন্য ইলেকট্রিসিটি কিন্তু জেনারেট হচ্ছে। ঠিক আছে, তো এটাকে মনে রাখবো, এটা হচ্ছে পোলার। এটা পোলার হওয়ার ফলে কিন্তু এই জিনিসটা ঘটনাটা ঘটছে। যদিও এটা তোমাদের সিলেবাসে নেই, এটা না পড়লে হবে, আমি জাস্ট দেখাই দিচ্ছি এই ক্ষেত্রে কেন তড়িৎ পরিবহন করতে পারছে। ওকে ফাইন। এবার আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো যে আয়নিক কম্পাউন্ডের যে বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্টের ব্যাপারটা যে আছে সেটা কিন্তু অনেক হাই হয়, আর তুলনামূলক হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে সমস্ত কম্পাউন্ড তৈরি হচ্ছে তার থেকে। এবার তার পিছনে কারণ কি? কারণ হচ্ছে এক্ষেত্রে যে ক্যাটায়নস আর অ্যানায়নস গুলো আছে তারা এত টাইটলি তারা অ্যাটাচড হয়ে থাকে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যে সমস্ত কম্পাউন্ড তৈরি হচ্ছে তাদের থেকেও, মানে আয়নীয় যৌগের ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়ন এত বেশি টাইটলি অ্যাটাচ থাকে যে ওদেরকে ভাঙতে, যদি টাইটলি অ্যাটাচ থাকে তাহলে তো সলিড স্টেট, লিকুইড স্টেট হতে গেলে কি হতে হবে, তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা, আকর্ষণ বলটা, সেটাকে দুর্বল করতে হবে। তার জন্য বাইরে থেকে প্রচুর পরিমাণে হিট দিতে হবে। তাহলে আমাকে কঠিন অবস্থা থেকে গলিত অবস্থায় অর্থাৎ গলাতে হলে তোমাকে বাইরে থেকে প্রচুর পরিমাণ হিট দিতে হচ্ছে, হিট দিলে তবে গলবে। ওই জন্য কি হচ্ছে যে গলনাঙ্কটা সেটা কিন্তু সমযোজী যৌগের থেকে কিন্তু আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু বেশি হয়, এটা মাথায় রাখবা। সমযোজী যৌগের থেকে আয়নীয় যৌগে কিন্তু বেশি হয়। আর হচ্ছে স্ফুটনাঙ্কটা ওই একই কেস, আয়নীয় যৌগের কিন্তু সমযোজী যৌগের থেকে বেশি হয়, কারণ এখানে কিন্তু আকর্ষণ বলটা খুব বেশি টাইট। ওকে, আর একটা নেক্সট পয়েন্ট হলো হচ্ছে যে মাথায় রাখবা যে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে তো ক্যাটায়ন অ্যানায়নের কোনো প্রশ্ন নাই, তাই ওরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে আরেকটা কি পয়েন্ট হলো, আরেকটা পয়েন্ট হলো হচ্ছে আয়নীয় যৌগের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়নরা আছে, এরাই হচ্ছে তড়িৎ পরিবহনের জন্য দায়ী। অর্থাৎ তারাই কিন্তু ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করতে পারবে, কিন্তু আমাদের সমযোজী বন্ধন অর্থাৎ যেখানে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যেখানে কম্পাউন্ড ফর্মেশন হচ্ছে সেখানে কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়নের কোনো প্রশ্নই আসে না, তো সেখানে কিন্তু তড়িৎ পরিবহন কিন্তু হবে না। আজকের মতো এতটাই থাকলো, ঠিক আছে, এতটাই রাখছি।